আরে এসো গণেশ, এসো, এটা পরের বাড়ি না। ঠিক আছে দাদা, ঠিক আছে। চলে যাচ্ছি কোথাও, শোনো এর সঙ্গে আলাপ করিয়ে দিই, এবার গণেশ, যার নাম তুমি অনেক শুনেছো, আর ইনি হলেন। হ্যাঁ, আর বলতে হবে না দাদা। নমস্কার বৌদি। ব্যাপার কি হে? বৌদিকে দেখে আমার আর একটি মুখের কথা মনে পড়ে গেল। আশ্চর্য, অবিকল সেই মুখ। বটে, কার মুখ? আমার দিদি। হয়ে গেল, তাই হোক, আমি আপনাকে দিদি বলেই ডাকবো। বেশ তো ভাই, তাই বলো। তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা যা দাঁড়ালো সেটা বলতে তোমার লজ্জা আসে না তো? গণেশ, মোটেই না, সেটা দিদির কাছে এসে হয়ে যাবে। বুঝলে দিদি, আশ্চর্য লোক আমাদের এই রাজীবদা। অদ্ভুত ক্যালকুলেশন, সমস্ত শেয়ার মার্কেটটাই কমাসের মধ্যে একেবারে লোকদর্শন। বলছো? বসো ভাই, আমি তো জানি। না 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 না, আজ ঘন তার আছে, আজ না, আমি বরং আর একদিন আসবো। রাজীবদা, টাকা কটা রাখো। ও আচ্ছা, টাকাটা রেখে দাও তো। হ্যাঁ গা, তুমি কবে বাবলুকে নিয়ে আসবে? আমার যে কিছুই ভালো লাগছে না। অনেক দিন হয়ে গেল, তুমি বাবলুকে নিয়ে আসবার ব্যবস্থা করো। ছেলেটার অভাবে আমার ঘর সংসার সব শূন্য হয়ে আছে। ভেবে দেখি, তুমি চার বার ভেবে দেখতে দেবো, নিজের ছেলেকে পরের ঘর থেকে নিয়ে আসবে, তাও ভেবে দেখে তুমি কেমন করে বাবলু হতে পারো? আহা, বাবুলকে আনবো বই কি, বাবুলকে আনবো না, তার জন্যই তো এই ঘর সংসার, তার জন্যই তো টাকা। টাকা টাকা টাকা, কি হবে আমার টাকায়? দুজনে ছেলে পরে ঘরে পড়ে রইল। না না না, আমি বাবলুকে ছেড়ে আর থাকতে পারছি না। তুমি কালী পাটনায় যাও, গিয়ে বাবলুকে নিয়ে এসো, তুমি দুটি পায়ে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কালই যাবো। গণেশ না দিন করে এখানে থাকবে। যাবে তো? দেখো, এই বাবলু না খুব বাজ না ভালোবাসে। তুমি যাবার সময় বাবলু ছেলে বেশ ভালো দিকে একটা বাজ রেখে নিয়ে যেও, কেমন? আচ্ছা। গণেশ, গণেশ আসছে দিদি। শোনো শোনো, দেখো তো সদর একটা গাড়ির আওয়াজ হলো, বোধহয় বাবুল এসেছে। এই দেখো, বাবুল বাবুল করে তুমি তো একবার হাঁপিয়ে উঠতে দিদি। আসবে আসবে, ঠিক সে সময়ই আসবে, অত ভেবো না। আচ্ছা, আমি একটু ঘুরে আসি। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্ত্রি মশাই, রজতের খান আমি নিলাম। বাবুকে নিয়ে কোথাও পালিয়ে গেছেন, তুমি মিথ্যে করে বলছো বাবু। না না, সোজা নেই, মিথ্যে আমি বলিনি। কোনো বাপ তার সন্তানের মৃত্যু সংবাদ মিথ্যে করে বলতে পারি না। তুমি পারো, তুমি সব পারো।
সারাটা জীবন তুমি আমায় ঠকিয়েছো, আমার কাছে তোমার মিথ্যের অন্ত নেই। ছেলে মেয়ে তুমি আমাকে ঠকাতে বসেছো। না না, আমাকে শাস্তি দিও না, আমার বাবুকে এনে দাও। বাবুল, বাবুলা। সদাগনি, সদাগনি, আছেন? ওই সেই একই রকম, জ্ঞান হওয়ার পর থেকে মুখে শুধু বাবুল আর বাবুল। ওষুধ তো দূরের কথা, একটু জল পর্যন্ত খাওয়াতে পারেনি। এই অসুখ ওষুধে সারবার নয় দাদা। ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। ছেলের অভাব ওষুধ এনেছেন। একটা কথা বলবো দাদা, যদি অবশ্য রাগ না করে। এখন কি আমার রাগ করবার সময় গণেশ? বলছিলাম কি, মানে যে গেছে সে তো আর ফিরবে না। তাই আমার মনে হয় যদি কোনো ছোট ছেলে এই সংসারে আসে, তাহলে এত বড় দুঃখের দিনেও দিদি হয়তো সান্ত্বনা পাবে। কি বলছো গণেশ? নিজের ছেলের বদলে পরের ছেলে, রূপের বদলে রান? না না, ওটা পরে তুমি ছেড়ে দাও। কথাটা একটু ভালো করে ভেবে দেখো দাদা, দিদি হয়তো এতেই সুস্থ হয়ে উঠবে। আর বাবুলের মতো একটি ছেলেও পাওয়া গেছে। ছেলে? হ্যাঁ। কার ছেলে? আমাদের বুড়ো মিস্ত্রি মশাই কদিন হলো মারা গেছেন, তাঁরই বাপ মা মরা না। কিন্তু বলো তুমি আছি, ধর্ম মানো স্বাস্থ্যটা নিশ্চয়ই মানো। রানের আড়ালে একটু রূপের গন্ধও আছে দাদা। কি বলতে চাও তুমি? মিস্ত্রি মশাই 50,000 টাকার মাল জলে ডুবেছে, এই খবরটাই জানো। তো সেটা যে ইনশিওর করা ছিল সে খবর তোমার জানা নেই। আশা করি এবার বুঝতে পেরেছো স্বাস্থ্যটা কোথায়। কি বলো? তুমি বেশি বেশি মাথা গরম করছো দাদা। আর এই মিস্ত্রির ডুবে যাওয়া মালের জন্য ইন্স্যুর কোম্পানি পুরো টাকা খেসারত দিতে রাজি হয়েছে। তার মানে বুঝতে পারছো? এই চিঠিটা পড়ে রাখ। আগে কি তোমাকে বলেছি দাদা যে ছেলেটা পয় মানুষ, তো ওকে পুষ্যি পুষ্পুর নাও। আসছি আসছি। দেখো দেখো দেখো, আসছি। উড়ে যাবে যে পাগল কোথাকার। পরীক্ষা আবার সত্যিই ভাঙলো সোজামিনি। রজতের নামে সব উইল করে দিলাম, কিন্তু লেখাপড়া শিখে দিনরাত যদি গান বাজনা নিয়ে থাকে, অফিসের কাজকর্মগুলো দেখবে কে? হঠাৎ একটা শখ হয়েছে, তাই বলে কি আর চিরকালই গান বাজনা নিয়ে থাকবে? দুদিন বাদে সব দেখাশোনা করবে, তুমি ভেবো না। চল। তখনই বলেছিলাম ও শুকনো নায়ক খোলা কিনে পয়সা নষ্ট করুন। আরে বাবু, কান মেজাল নিয়ে কি আর শুধবো রে? ওর জন্য একজন মাস্টার দরকার। সত্যি মামা, গান বাজনা আমাদের হবে না, বুঝলে? আচ্ছা মামা, একটা স্কুল করলে কেমন? স্কুল? আরে দাঁড়াও 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 দাঁড়াও, বলি তোমার মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, সেখানে গরিবদের ছেলেমেয়েরা গান বাজনা শিখবে। না মামা, এমন একটা কিছু করতে হবে। না না মহিপতি বাবু, এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। আপনি বাংলার একজন শ্রেষ্ঠ শিল্পী, অথচ কয়েকজন পরিচিত লোক ছাড়া আপনাকে তো চিনতেই পারবে না। চিরকাল আপনি সুরের সাধনা এত বেড়ে এলেন। না না, এত বড় প্রতিভাকে আমি এভাবে নষ্ট হতে দেব না। দেখুন রাজীব বাবু, আপনি যদি সঙ্গীত শিক্ষা করতে চান, আমার যতদূর সাধ্য আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু নিজের নাম বাড়াবার জন্য একটা গানের স্কুল খুলে বসবো, এতখানি পাটোয়ারি বুদ্ধি আমার নেই। আপনি আমাকে মাফ করছেন, আপনি ভুল করছেন মহিপতি বাবু। আপনার মতো সাধককে ব্যবসার কথা নিয়ে যাবো, এত বড় অন্যায় আমি করবো না। তো ব্যবসার পথ ছাড়া আর কি বলুন? দেখুন,
জীবনের সঙ্গীত আমি কোনোদিন বেচবো না, এই হচ্ছে আমার একমাত্র সংকল্প। আর সেই সংকল্প রক্ষা করবো বলে সুরজিতের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছি। হতভাগা শেষকালটায় নিজের বাস থেকে গান বেঁচে বাস, অথচ এই সুরজিৎকে একেবারে আমি যাক যাক যাক। দেখুন মহাপতি বাবু, আমি সবই শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করুন কোনো ছোট কাজ আপনাকে আমি করতে বলবো না। কিন্তু দেখুন, আপনার মধ্যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে আপনি 5 দিনের মধ্যে বিলিয়ে দেবেন, আর আমি তাতে অর্থ দিয়ে সাহায্য করবো। এর মধ্যে কোনো প্রশ্ন ওঠে না। আমাকে অনুমতি দিন, আমি কাল থেকে কাজে লেগে যাই। অনুমতি? আচ্ছা, আপনি আপনার কথা মতো কাজ করতে পারবেন, দ্রুত ভ্রষ্ট হবেন না তো? আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে কাজে লেগে যাও। আচ্ছা, আমাকে চলি।